আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়টির ওয়ান শট এমসিকিউ ক্লাসটি কভার করব। তোমরা যারা এই অধ্যায়টি মিনিমাম একবার পড়ছো তারাও যদি এই ক্লাসটি করো, আশা করি তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকবে না, কারণ এই অধ্যায়ে সকল টাইপের এমসিকিউ কি এই ক্লাসটিতে আমি কভার করবো ইনশাআল্লাহ। তো কথা না বেরিয়ে আমরা ক্লাসে চলে যাই। দেখো এখানে প্রথমে কি আছে, দেখো কোনটি আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। এখন আমরা জানি কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি, তারপর তরল এবং বায়বীয়। তাহলে এখানে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেনও গ্যাস, ক্লোরিনও গ্যাস, আয়োডিন হচ্ছে একটা কঠিন পদার্থ। সাধারণ তাপমাত্রায় আয়োডিন কঠিন, তার মানে আনসার হবে কি আয়োডিন, আনসার হবে আয়োডিন। তারপর দেখো এখানে কোনটির আন্তঃকোণ আকর্ষণ শক্তি বেশি, একই ধরনের প্রশ্ন, যে মিথেন, তাও গ্যাস, সয়াবিন তেল তরল, কেরোসিন তরল, চুনাপাথর কঠিন। আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর কি ক্যালসিয়াম কার্বনেট। চুনাপাথর যেহেতু সাধারণ তাপমাত্রায় কঠিন, তার মানে চুনাপাথরের আন্তঃকোণ আকর্ষণ শক্তি বেশি, আনসার খ চুনাপাথর। তো কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি, একই ধরনের, তো সালফিউরিক অ্যাসিড। যেহেতু অ্যাসিড নিশ্চয়ই জলীয় দ্রবণে আছে, কারণ অ্যাসিড তার ধর্ম প্রদর্শন করার জন্য অবশ্যই জলীয় দ্রবণে থাকতে হয়। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড, এটা যেহেতু সালফিউরিক অ্যাসিড যেহেতু তরল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, পানিও তরল, তো সোডিয়াম ক্লোরাইড আমরা জানি কক্ষ তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড কঠিন, তার মানে সোডিয়াম ক্লোরাইডের আন্তঃআণবিক শক্তিটা বেশি হবে। তারপর দেখো যে তাপমাত্রা পরিবর্তনের সাথে অবস্থার পরিবর্তন হলে কোনটি পরিবর্তিত হয় না। আমরা জানি তাপমাত্রা পরিবর্তনের সাথে কি হয়, কঠিন তরলে পরিণত হয়, তরল গ্যাসে পরিণত হয়, কিন্তু অণুর গঠনে কোনো পরিবর্তন হয় না। ঘনমাত্রা চেঞ্জ হয়, ঠিক আছে, নিজস্ব বৈশিষ্ট্য এবং আন্তঃআণবিক দূরত্ব এই দুইটাই কি চেঞ্জ হয়, কিন্তু অণুর গঠনে কোনো চেঞ্জ হয় না। তো আনসার হবে কি খ। তারপর দেখো এখানে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে, সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে C10H8, তার মানে কি এটা ন্যাপথালিন। তো ন্যাপথালিন আমরা জানি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, এটি তরল অবস্থায় থাকে না, কক্ষ তাপমাত্রারই কঠিন থাকে। তারপর দেখো সালফার 8 এবং আয়োডিন 2, সালফার 8 এবং আয়োডিন 2 এমন দুটি সমযোজী যৌগ যেগুলা কক্ষ তাপমাত্রায় কি কঠিন অবস্থায় থাকে, তার মানে আনসার কি হবে 1 2 3, আনসার হবে 1 2 3। তারপর দেখো তো সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থা থাকে, এটা একই ধরনের প্রশ্ন। দেখো আয়োডিন আমরা জানি সালফার এর একটি অণু, এটাও আমরা জানি কি কঠিন অবস্থায় থাকে। ব্রোমিন, ব্রোমিন হচ্ছে হ্যালোজেন গ্রুপের এমন একমাত্র মৌল যেটি কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে, এবং এটার বর্ণ হচ্ছে লালচে বা লাল বাদামি, লাল বা লালচে বাদামি বলা হয় আর কি। তাহলে আনসার হবে কি 1 এবং 2 ক। তারপর দেখি আমরা, দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে যে একই পদার্থের তিনটা অবস্থা এ বি সি, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে কি গ্যাসীয়। তারপর দেখো এখানে সি এর ক্ষেত্রে কোনটি নির্দিষ্ট, সি যেহেতু গ্যাস, আর আমরা জানি গ্যাসের ক্ষেত্রে তার ভরটা নির্দিষ্ট থাকে, আয়তন বা আকৃতি নির্দিষ্ট থাকে না। তারপর দেখো উদ্দীপকের ক্ষেত্রে কি ঘটছে, সি এর প্রসারণশীলতা বেশি, যেহেতু গ্যাস আমরা জানি গ্যাসকে অল্প তাপমাত্রা দিলে কি অধিক পরিমাণে প্রসারিত হয়, তার মানে তার প্রসারণশীলতা বেশি, 1 নম্বরটা সঠিক। তারপর এ অধিক দৃঢ় পদার্থ, যেহেতু সলিড মানে কঠিন, তার মানে দৃঢ় পদার্থ, ঠিক আছে। বি এর আয়তন নির্দিষ্ট, বি যেহেতু লিকুইড, তার মানে তার আয়তনও কি নির্দিষ্ট। আমরা জানি তরলের আয়তন নির্দিষ্ট, কিন্তু আকার নির্দিষ্ট না, যে পাত্রে থাকে ওই পাত্রের কি আকার ধারণ করে, তার মানে আনসার হবে এখানে 1 2 3, তিনটাই সঠিক। তারপর দেখি যে কোন যৌগে ভ্যান ডার ওয়ালস শক্তি সবচেয়ে কম। আমরা জানি ভ্যান ডার ওয়ালস শক্তি হচ্ছে সমযোজী যৌগের অণুসমূহের মাঝে যে আকর্ষণ শক্তিরা কাজ করে সেটা হচ্ছে কি দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি। এখন এই সমযোজী যৌগগুলোর ভিতরে যেই সমযোজী যৌগগুলা গ্যাসীয়, তাদের ভিতরে ভ্যান ডার ওয়ালস শক্তির পরিমাণ সবচাইতে কম। তাহলে এখানে কিন্তু খেয়াল করি আমরা গ্যাসীয় সমযোজী যৌগ খুঁজবো। দেখো কর্পূর, ন্যাপথালিন, ইথানল সবগুলাই গ্যাসীয় নয়, শুধু কার্বন ডাইঅক্সাইড ছাড়া। কার্বন ডাইঅক্সাইড এখানে গ্যাসীয় সমযোজী যৌগ, তার মানে আনসার হবে কি কার্বন ডাই অক্সাইড। তারপর এখানে দেখো মিথেন গ্যাসের সংকেত দেওয়া আছে। মিথেন গ্যাস দেখো আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল, অবশ্যই, কারণ এটা কি গ্যাসীয় অবস্থা এবং এটা একটি সমযোজী যৌগ, তার মানে আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল।
ব্যাপন হার অ্যামোনিয়া এর চেয়ে বেশি। এখন খেয়াল করো, মিথেনের ক্ষেত্রে মিথেন মিথেনের ক্ষেত্রে তার ভর কত হবে? তার ভর হবে কত? 12 এবং 4 কত? 16। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে কত হবে? NH3। তো কার্বন নাইট্রোজেনের হচ্ছে 14, নাইট্রোজেনের 14 আর 3 কত? 14 এর 3 17। তাইলে খেয়াল করো, এখানে যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, তাহলে ব্যাপন হার অ্যামোনিয়ার চেয়ে বেশি, কথাটি সঠিক। তারপর দেখো, ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম, তো ব্যাপনের সময় অক্সিজেনের চেয়ে কম হইতে হলে তার ব্যাপন হার কি হতে হবে? বেশি হতে হবে। দেখো, অক্সিজেনের আমরা জানি 16, একটা পরমাণুর ভর হচ্ছে 16, তার মানে 16 দোকানে 32, তো অক্সিজেন অণুর ভর 32, আর ক্ষেত্রে মিথেনের কত? 16, তার মানে অবশ্যই মিথেনের ব্যাপন হার বেশি এবং সময় লাগবে কি? কম। তাহলে আনসার হবে কি? 1 2 3, 1 2 3। তারপর দেখো, এখানে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কারণ দেখো আন্তঃআণবিক শক্তি হ্রাস পায়, আন্তঃআণবিক শক্তি অবশ্যই হ্রাস পায়, তাদের গতিশক্তি বৃদ্ধি পায়, কিন্তু আন্তঃআণবিক শক্তিটা কি? হ্রাস পায়। অণুর গতিশক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে। আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায়, আন্তঃআণবিক দূরত্ব হ্রাস পায় না, তো আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। তাহলে আনসার হবে কি? 1 এবং 2। তাহলে আনসার হবে ক, 1 ও 2। তারপর খেয়াল করো, এখানে একটা তাপীয় রেখা দেওয়া আছে। দেখো, এ বি এবং সি, তিনটা পয়েন্ট আছে। তারপর দিছে তাপ বৃদ্ধি করলে এ থেকে বি এ যায়, আরো তাপ বৃদ্ধি করলে সি এ যায়, আবার হ্রাস করলে উল্টো প্রক্রিয়াটা সংঘটিত হয়। তাহলে খেয়াল করো, বি এর ক্ষেত্রে আন্তঃআণবিক, এখানে এ বলতে সলিড, বি বলতে লিকুইড এবং সি বলতে গ্যাসীয় অবস্থা বোঝানো হচ্ছে। তাহলে বি এর ক্ষেত্রে মানে লিকুইডের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ এ অপেক্ষা কম। হ্যাঁ, লিকুইডের আন্তঃআণবিক আকর্ষণ কঠিনের চাইতে কম। নির্দিষ্ট আকার ও আয়তন আছে। দেখো, বি যেহেতু লিকুইড, নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে, তার মানে 2 নাম্বারটা ভুল। এখানে খেয়াল করো, এখানে যেহেতু মিনিমাম 2টা আনসার আছে, মিনিমাম 2টা আনসার আছে, তার মানে একটা যেহেতু ভুল পাইছি, তার মানে 1 3 নিশ্চিতভাবে সঠিক। 1 3 কি? নিশ্চিতভাবে সঠিক। তাহলে খেয়াল, আনসার হবে কি? 1 এবং 3। তারপর খেয়াল করো, এখানে এর ক্ষেত্রে কোনটি সঠিক? আন্তঃআণবিক শক্তি কম, এ যেহেতু কি? সলিড, এ যেহেতু সলিড, তাহলে এর আন্তঃআণবিক শক্তি তো কম না। চাপের ফলে অতিমাত্রা সংকোচনশীল, এমনটাও না, কঠিন পদার্থ চাপের ফলে সংকোচনশীল হয় না। গ, নির্দিষ্ট আকার ও আয়তন আছে, তার মানে আনসার হবে কি? গ, নির্দিষ্ট আকার ও আয়তন আছে। দেখো, কোনটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া? আমরা জানি ব্যাপন হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আনসার হবে ব্যাপন। কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? আমরা অলরেডি দেখো, ইথিলিন দেওয়া আছে, ইথিলিন হচ্ছে C2H4, ইথিলিন হচ্ছে C2H4। দেখো, তারপর কি দেওয়া আছে? অ্যামোনিয়া আছে, এইটা দেওয়া আছে, এটা আছে, এটা আছে। তারপর দেওয়া আছে ফ্লোরিন এবং নাইট্রোজেন। দেখো, নাইট্রোজেনের একটার 14, তার মানে দুইটার কত হবে? 28। তারপর দেওয়া আছে ফ্লোরিনের একটা 19, তার দুইটার কি হবে? 38। তাহলে খেয়াল করো, এখানে এটা দেখো, শুধু 2টা কার্বন হিসাব করলেই চলে। যে দেখো, যারা এই সংকেতটা পারে না তারা শুধু কি একটু মাথা খাটাইলে পারবে। দেখো, ইথ মানে কি? অবশ্যই 2টা কার্বন থাকবে, 2টা কার্বনে কত হবে? 24 হয়ে যাবে না? 2টা কার্বনই তো 24 হয়ে যাবে। তাহলে এই দিকে এইগুলাই যদি ক্যালকুলেশন করে তাহলে কি সে সঠিক আনসার খুঁজে পাবে। দেখো, এখানে অ্যামোনিয়ার ভর সবচেয়ে কম, তার মানে তার ব্যাপন হার হবে সবচেয়ে বেশি, তার মানে আনসার কি? খ, অ্যামোনিয়া। তারপর দেখো, একই টাইপের প্রশ্ন, ব্যাপন হারের অধিক, কোনটি ব্যাপন হারের অধিক? তাহলে হাইড্রোজেন যেহেতু আছে, বাকিগুলোর তাকানোর দরকার নাই, আনসার হবে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের ভর মাত্র 2, হাইড্রোজেন গ্যাসের। তাহলে ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক? এখানে খেয়াল করো, আমরা অলরেডি এটা বের করে ফেলছি 16। এই যে দেখো, এখানে মিথেন এটা 16, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, আর অক্সিজেনের 16 দোকানে 32, তার মানে কত? 44। কার্বনের আণবিক ভর হচ্ছে 44। তাহলে খেয়াল করো, এখানে মিথেন 16, ঠিক আছে। দেখো, ব্যাপন হারের ক্রম,
মিথেন 16, কার্বন আছে 44, তারপর আছে কি অ্যামোনিয়া 17। খেয়াল করো এখানে ব্যাপন হার এখানে 16, 44-এর চাইতে এটা বড়, ঠিক আছে, কিন্তু এখানে গিয়ে একটু ভেজাল হয়েছে, এটা এখানে হওয়া উচিত ছিল, তার মানে ক্রমটি সঠিক নয়। তারপর দেখো ক্ষয়ে দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া কিন্তু আমরা অলরেডি বের করছি, অ্যামোনিয়া হচ্ছে 17। তারপর দেখো হাইড্রোজেন সালফাইড, খেয়াল করো হাইড্রোজেনের 2, সালফারের একটা, সালফারের হচ্ছে কত 32, কারণ সালফারের আণবিক পারমাণবিক ভর হচ্ছে কত 32, তো 32 আর 2 কত 34। তারপর দেখো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি 44, তাহলে এই ক্রমটি ঠিক আছে না? দেখো তার আণবিক ভর সবচেয়ে কম, তারপর সে, এবং তারপর কার্বন ডাইঅক্সাইডেরটা, তার মানে এখানে কি অবশ্যই তার ব্যাপন হার সবচেয়ে বেশি, তারপর এটা, তারপর এটা, তার মানে খ এরটা কি সঠিক আছে, তাহলে আনসার হবে কি খ, আনসার খ। তাইলে আর বাকিগুলা দেখারই প্রয়োজন নাই। তারপর দেখো ব্যাপন হার কম, ব্যাপন হার কম মানে আণবিক ভর বেশি। দেখো অ্যামোনিয়ার 17, এটার 16, হাইড্রোজেন সালফাইড দেখো 34, কিন্তু HCl ক্লোরিনিতে 35.5, তাহলে HCl এ কত 36.5, তার মানে এটার কি ব্যাপন হার কম, HCl, আনসার HCl। তারপর দেখো কোনটির ব্যাপন হার কম, আবার বলছে কম, তার মানে কি বেশি হতে হবে আণবিক ভর, তাহলে ফ্লোরিনে দেখো আমরা জানি ফ্লোরিনের 38, অক্সিজেনের 32, মিথনের 16, অ্যামোনিয়ার 17, তার মানে আনসার হবে ফ্লোরিন, ফ্লোরিন, এই যে আমরা বের করে রাখছি ফ্লোরিনের 38, আনসার ঘ, ফ্লোরিন। তারপর দেখো কোনটির ব্যাপন হার কম, একই ধরনের প্রশ্ন, ব্যাপন হার কম হলে কি হবে, ভর বেশি হবে, তাহলে HCl হবে আনসার। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, আচ্ছা না না, এখানে HCl হচ্ছে 36.5 আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে কি 44, অক্সিজেনের 32, নাইট্রোজেনের 28, তার মানে আনসার হচ্ছে খ, কার্বন ডাই অক্সাইড। তারপর এখানে খেয়াল করো নিচের কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি, কোনটির ব্যাপন হার সবচেয়ে বেশি বলছে, তার মানে আণবিক ভর কম, তাইলে হাইড্রোজেন আছে, আর বাকিগুলোর দিকে তাকানোরই দরকার নেই। তারপর দেখো কোনটির ব্যাপন অপেক্ষাকৃত দ্রুত ঘটে, যেটার দ্রুত ঘটবে মানে ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি যার, তার আণবিক ভর কম। তাহলে খেয়াল করো অ্যামোনিয়ার 17, অক্সিজেনের 32, কার্বন ডাইঅক্সাইডের 44, নাইট্রোজেনের কত 28, তার মানে অ্যামোনিয়ার ব্যাপন হার অপেক্ষাকৃত দ্রুত, আনসার হবে NH3। নিচের কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান হবে, আণবিক ভর যেটার ক্ষেত্রে সমান হবে সেটারই তো কি ব্যাপন হার সমান হবে। তাইলে খেয়াল করো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, খেয়াল করো কার্বন মনোঅক্সাইড, কার্বনের 12 আর অক্সিজেনের 16, 12 এবং 16 কত হবে 12 যোগ 16, তাহলে কত হবে 28। তাহলে নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রিক অক্সাইডে বলা হয় এটাকে, এই নাইট্রোজেন অক্সাইডকে কি নাইট্রিক অক্সাইডে বলা হয়। তাইলে এখানে নাইট্রোজেনের হচ্ছে 14 এবং অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত হইল 30 হয়ে গেল, তাহলে মিলে নাই। ক্ষয়টা দেখো কার্বন ডাইঅক্সাইড এবং ডাইনাইট্রোজেন মনোঅক্সাইড, এখানে খেয়াল করো কার্বন ডাইঅক্সাইডের 44 আমরা জানি, কার্বন ডাইঅক্সাইডের 44, তারপর দুইটা নাইট্রোজেন আছে, দুইটা নাইট্রোজেনে 14, একটা যেহেতু 14 দোকানে 28 যোগ, তারপর দেখো অক্সিজেন আছে একটা 28 যোগ অক্সিজেনের 16, তাহলে কত হয়েছে, এটা কিন্তু 44 হয়ে গেছে, তার মানে এটা মিলে গেছে, তার মানে আনসার হবে খ, কার্বন ডাইঅক্সাইড এবং ডাইনাইট্রোজেন মনোঅক্সাইড, তার মানে আনসার হবে খ। আর বাকিগুলা দেখার দরকার নেই, তুমি যদি একটা আনসার পেয়ে যাও আর বাকিগুলা MCQর ক্ষেত্রে দেখারই প্রয়োজন নেই, এটা তোমার সময় বাঁচাবে। পরীক্ষা হলে MCQর জন্য টাইম কিন্তু খুব কম পাওয়া যায়, কারণ MCQ গুলোতে যদি প্র্যাকটিস ভালো করে না থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে পারো, কারণ টাইম শর্ট হয়ে যায়। তারপর দেখো কোন দুটির ব্যাপন হার সমান, একই টাইপের প্রশ্ন। এবার প্রথম থেকে শুরু করে দেখো মিথেনের কত 16, অ্যামোনিয়া 17, এই দুটো হবে না। দেখো এক্ষেত্রে দেখো ইথিলিন আছে এবং কার্বন মনোঅক্সাইড আছে, ইথিলিনেরটা কত, ইথিলিনেরটা কত বের করছিলাম আমরা, এটা দেওয়া কার্বনের 12 দোকানে 24, 12 দোকানে 24 যোগ 4 কত 28,
এবং কার্বন মনোক্সাইড, কার্বনের কত, কার্বন মনোক্সাইডের কার্বন হচ্ছে 12 এবং অক্সিজেন হচ্ছে 16, তার মানে 28, তার মানে এই দুইটা মিলে গেছে। আনসার হবে কি ইথিলিন এবং কার্বন মনোক্সাইড, আনসার হবে ইথিলিন এবং কার্বন মনোক্সাইড। কোনটির ব্যাপন হার কম, তার মানে ভর বেশি। দেখো নিয়ন, তার মানে 20, নিয়নের আণবিক ভর 20। নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এক্ষেত্রে কিন্তু শুধু এনই হবে, নিয়ন এর আণবিক পারমাণবিক ভরই কি 20। তারপর দেখো নাইট্রোজেন 28, ইথাইন 2টা কার্বন আছে মিনিমাম, তো কত 24 মিনিমাম। অ্যামোনিয়া, তাইলে অ্যামোনিয়া কত 17, আমরা জানি অ্যামোনিয়া, তাইলে আনসার হবে কি অ্যামোনিয়া, আনসার অ্যামোনিয়া। কোন গ্যাসটির ব্যাপন সময় সবচেয়ে বেশি, ব্যাপন সময় বেশি মানে ব্যাপন হার কম, তো ব্যাপন সময় বেশি মানে আণবিক ভরও বেশি। তাহলে খেয়াল করো মিথেনের 16, নাইট্রোজেন 28, অক্সিজেনের 32, কার্বন ডাইঅক্সাইডের কত 44, তার মানে আনসার কার্বন ডাইঅক্সাইড, আনসার হবে কার্বন ডাই অক্সাইড। দেখো তারপর কোন গ্যাসটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি হবে, কোন গ্যাসটির ব্যাপনের সময় সবচেয়ে বেশি হবে, তাহলে ভরও বেশি হবে, ব্যাপনের সময় বেশি তার মানে ভরও বেশি। কার্বন মনোক্সাইড দেওয়া আছে, নাইট্রিক অক্সাইড আছে, দেখো কার্বন মনোক্সাইডের কত পাইছিলাম 28, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের ভর পাইছিলাম 28। দেখো কার্বন মনোক্সাইডের 28, অ্যামোনিয়ার হচ্ছে 17, NH3 হচ্ছে 17। তারপর দেখো মিথেন CH4, মিথেনের হচ্ছে 16, নাইট্রিক অক্সাইড মানে নাইট্রোজেন অক্সাইড, তো 16 প্লাস এটা অক্সিজেনের 16 আর নাইট্রোজেনের কত 14, তাহলে কত হয়েছে 30। তার মানে দেখো এখানে নাইট্রিক অক্সাইডের কিন্তু কি সবচেয়ে বেশি আণবিক ভর, তার মানে তার ব্যাপন হারের সবচেয়ে সময় বেশি লাগবে, আনসার হবে কি ঘ নাইট্রিক অক্সাইড। তারপর দেখো কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি, কোনটির ব্যাপন সময় সবচেয়ে বেশি, একই ধরনের প্রশ্ন, ব্যাপন সময় বেশি আণবিক ভরও বেশি। অক্সিজেন 32, হিলিয়াম তো 4, নাইট্রোজেনের কত 28, হাইড্রোজেনের তো 2, তার মানে আনসার হবে কি অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস। দেখো নিচের কোনটির ব্যাপনের সময় অপেক্ষাকৃত বেশি, নিচের কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি, খেয়াল করো এখানে যে ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি হবে তার মানে আণবিক ভরও বেশি হবে, তো কার্বন মনোক্সাইডের আমরা জানি কি 28, সালফার ডাইঅক্সাইডের কথা খেয়াল করো, সালফারের একটারই কিন্তু 32, আবার 2টা অক্সিজেন আছে, আবার ওইটারও 32, তার মানে কত 32 32 64, তো এখানে 64, আর এখানে দেখো কার্বনের 12 দোকানে 24 আর 6টা 30, আর ক্লোরিনের তো 35.5, তার মানে এটার আণবিক ভর সবচেয়ে বেশি, তার মানে এটার ব্যাপনের সময় কি সবচেয়ে বেশি লাগবে, তার মানে আনসার কি হবে খ সালফার ডাইঅক্সাইড, আনসার কি হবে সালফার ডাই অক্সাইড। ব্যাপন হার নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপর, অবশ্যই আমরা জানি কঠিন তরল এবং গ্যাসীয় মাধ্যমে কি ব্যাপনে ভিন্নতা দেখা যায়। তারপর পদার্থের আণবিক ভরের উপর জানি ভর কম হলে কি ব্যাপন হার বেশি, বেশি হলে ব্যাপন হার কম। তাপমাত্রার উপর অবশ্যই আমরা জানি কি তরল ক্ষেত্রে কি তরল মাধ্যমে দেখা যায় কি তাপমাত্রা যদি বেশি হয় তাহলে ব্যাপন হারটা কি বেড়ে যায়, তাহলে আনসার হবে 1 2 3, আনসার হবে 1 2 3। দেখো কোন গ্যাসটির নিঃসরণ হার সবচেয়ে বেশি, আমরা জানি দেখো নিঃসরণের ব্যাপনের ক্ষেত্রে ঘটনা একই, নিঃসরণ এবং ব্যাপনের ঘটনা একই, নিঃসরণের ক্ষেত্রেও তার ভর বেশি হলে নিঃসরণ হার কম এবং ভর কম হলে নিঃসরণ হার বেশি, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো এখানে গ্যাসটির নিঃসরণ হার সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হলে তার ভর হতে হবে কি সবচেয়ে কম। তাহলে দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপর সালফার ডাইঅক্সাইড, এবং দেখো বিউটেন আছে, তার মানে 4টা কার্বন আছে এখানে, কার্বন মনোক্সাইড, দেখো বাকিগুলো হিসাবই করা লাগবে না, দেখো এখানে 4টা কার্বন আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আছে অক্সিজেন আছে এবং 2টা আছে অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেন 2টা কত 32 আর নাইট্রোজেনের 14, অনেক বেশি হয়ে যায়। কার্বন মনোক্সাইডের 28,
কার্বন মনোক্সাইডের 28, সালফার ডাইঅক্সাইডের 64, বিউটেন 4টা কার্বন আছে, অনেক বেশি। ঠিক আছে, তাহলে আমরা কি দেখি বুঝতে পারতেছি কার্বন মনোক্সাইড, আনসার হবে খ কার্বন মনোক্সাইড। এরকম ভাবে সবগুলা পরীক্ষা হলে হিসাব করার টাইম নেই, তোমাকে বুঝতে হবে যে কোন কোনটার কি সময় কম হতে পারে, বেশি হতে পারে। তাহলে আনসার হবে কি কার্বন মনোক্সাইড, আনসার হবে কার্বন মনোক্সাইড। তারপর দেখো নিচের কোনটি নিঃসরণ হার বেশি, নিঃসরণ হার বেশি তার মানে কি আণবিক ভর কম, তাহলে মিথেনের 16, কার্বন ডাইঅক্সাইডের 44, অ্যামোনিয়ার 17, H2O এটার কত 18। আমরা জানি পানির আণবিক ভর 18, 16 আর যোগ 2 18, তাহলে সবচেয়ে কম হয়েছে মিথেন, তার মানে তার নিঃসরণ হারও কি বেশি। মিথেন গ্যাস আমরা জানি আমাদের বসত বাড়িতে যে গ্যাসের সিলিন্ডারগুলো আছে ওই গ্যাসের সিলিন্ডারগুলোতে এই মিথেন গ্যাস ব্যবহার করা হয়। তারপর দেখো মোমের তাপমাত্রা গলনাঙ্কে পৌঁছালে তার কোন কোন অবস্থা পরিলক্ষিত হয়। মোমের তাপমাত্রা গলনাঙ্কে বলছে, কিন্তু গলনাঙ্কে, তাহলে গলনাঙ্কে পৌঁছাইলে কি থাকবে, কঠিন এবং তরল এই দুইটা অবস্থায় দেখা যাবে। কঠিন তরল বায়ু এই তিনটা অবস্থা দেখা যাবে না, কিন্তু শুধু কঠিন এবং তরল এই দুইটা অবস্থায় দেখা যাবে। তারপর দেখো মোমের দহনে কি কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ আমরা জানি মোমের দহনে কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। হাইড্রোজেন না, মোমের দহনে হাইড্রোজেন উৎপন্ন হয় না। জলীয় বাষ্প, হ্যাঁ মোমের দহনে কি উৎপন্ন হয়, জলীয় বাষ্প, তার মানে 1 এবং 3। মোমের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, দেখো মোমকে যদি অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া ঘটানো হয় তখন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প আকারে পানি উৎপন্ন হয় এবং তাপ এবং শক্তি উৎপন্ন হয়। তাপ তাপ ও আলো আকারে শক্তি উৎপন্ন হয়, তাপ ও আলো আকারে শক্তি উৎপন্ন হয়। তাহলে কি এখানে হাইড্রোজেন আছে, নাই, তার মানে আনসার হবে কি 1 এবং 3। তাহলে আনসার 1 3 গ। দেখো বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কত, বিশুদ্ধ সালফারের ক্ষেত্রে আমরা জানি বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, বই থেকে এটা মুখস্থ রাখতে হবে। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস এবং বিশুদ্ধ ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে কি 133 ডিগ্রি সেলসিয়াস। দেখো কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি, দেখো এটা দিনাজপুর বোর্ড 17তে আসছে, তার মানে এগুলো হচ্ছে আগের এডিশনের বইয়ের, অর্থাৎ আগের বইয়ের থেকে কি করা প্রশ্ন। ওই হয়তো ওই বইয়ে এই সবগুলো পদার্থের গলনাঙ্ক দেওয়া ছিল, এজন্যই এই ধরনের প্রশ্ন এখানে করছে। তোমাদের বইয়ে এই পদার্থগুলোর গলনাঙ্ক কিন্তু দেওয়া নাই, কিন্তু এই ক্ষেত্রে গলনাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক হচ্ছে 660 ডিগ্রি সেলসিয়াস, 660 ডিগ্রি পয়েন্ট সামথিং আছে 660। ম্যাগনেসিয়াম, তারপরটা হচ্ছে ম্যাগনেসিয়াম 650, এবং পটাশিয়াম ও সোডিয়ামেরটা কম 100 ডিগ্রি সেলসিয়াস বা তার এরকম আশেপাশে হবে। তাহলে আনসার হবে কি অ্যালুমিনিয়াম, আনসার অ্যালুমিনিয়াম। তারপর দেখো গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কোন পদার্থের বিশুদ্ধতা জানা যায়। এখানে খেয়াল করো, গ্লিসারিন হচ্ছে তরল, সালফার কঠিন অবস্থায় কি কঠিন, সালফার কি একটি কক্ষ তাপমাত্রায় কঠিন। তাহলে ক্লোরিন হচ্ছে গ্যাস, কর্পূর হচ্ছে কি ঊর্ধ্বপাতিত পদার্থ, তার মানে তার সে গলিত হয় না, ডাইরেক্ট সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে দেখো সালফারে কিন্তু কি কঠিন, অর্থাৎ তার গলনাঙ্ক নির্ণয়ের মাধ্যমে কি পদার্থের বিশুদ্ধতা জানা সম্ভব, কারণ সে কঠিন, সে তরলে পরিণত হয়। আর এখানে দেখো ক্লোরিন গ্যাস, অলরেডি গ্যাসেই থাকে নর্মালি, গ্লিসারিন তরল, কর্পূর হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ, তার মানে তরল হয় না। বুঝতে পারছি, তাহলে আনসার হবে কি সালফার। আমরা জানি সালফার 8 কঠিন, তার মানে এটা কি তার এটার গলনাঙ্ক থাকবে, এবং গলনাঙ্ক জানার মাধ্যমে কি বিশুদ্ধতা জানতে পারবো, কারণ আমরা জানি কি প্রত্যেক বিশুদ্ধ পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যদি পদার্থটি বিশুদ্ধ না হয়, সালফারের যদি একটা যে নমুনার সালফার, একটা নমুনা সালফার যদি নেওয়া হয় এবং এটা যদি সালফারের গলনাঙ্ক না ফুটে তার আশেপাশে বা বিভিন্ন একটা রেঞ্জের ভিতরে ফুটতে থাকে, তাহলে বুঝতে হবে কি ওই সালফারের নমুনাতে কি আছে, ভেজাল আছে। আশা করি বুঝতে পারছি। তারপর এখানে খেয়াল করো, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া কোনটি। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া আমরা জানি এটা হচ্ছে ঘনীভবন। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া ঘনীভবন। এখানে খেয়াল করো, তরল পদার্থ কখন গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়। তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় যখন তাপমাত্রা স্ফুটনাঙ্ক পৌঁছায়, আনসার গ। তারপর খেয়াল করো, এখানে একটা তাপীয় বক্ররেখা দেওয়া আছে,
এখানে তাপমাত্রা দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াস এবং সময়। পদার্থটি স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি। এখানে খেয়াল করো, এই যে ডিই রেখাটা হচ্ছে কি স্ফুটনাঙ্ক রেখা, তার মানে পদার্থটি স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সঠিক। তরল অবস্থায় নেই, পদার্থটি তরল অবস্থা নেই। এখানে খেয়াল করো, এটা তো ভুল, এখানে পদার্থটি তরল অবস্থা আছে। খেয়াল করো, এখানে পদার্থটি তরল অবস্থা আছে। এই যে বিসি রেখাটা, এই বিসি রেখাটা হচ্ছে কি তরল রেখা, এখান থেকে কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে। আর ডি তে হচ্ছে কি তরল থেকে গ্যাসে রূপান্তরিত হচ্ছে, তার মানে তরল অবস্থা আছে। এই যে সিডি অবস্থাটা হচ্ছে কি তরল অবস্থা, তার মানে এখানে কি এটা 2 নম্বরটা কি সঠিক না। দেখো এখানে যদি একটু অ্যানালাইসিস করি এটাকে, খেয়াল করো, এটা এটা হচ্ছে কি কঠিন, তারপর এটা হচ্ছে কি কঠিনও আছে এখানে, প্লাস তরল অবস্থা, মানে কঠিন থেকে তরলে রূপান্তরিত হইতেছে। এই অবস্থাটা হচ্ছে কি শুধু তরল। আবার এখানে হচ্ছে তরল প্লাস গ্যাসীয়, তরল প্লাস গ্যাসীয়, তারপর আবার কি এখানে শুধু গ্যাসীয়। তাইলে বক্ররেখাটাতে অবশ্যই তরল আছে, ঠিক আছে। এই যে বিসি, এখানে সিডি রেখাটা, সিডি রেখাটা কি বোঝাচ্ছে তরল, তাহলে আনসার কি এই 2 নম্বরটা সঠিক নয়। তাহলে ইএফ, খেয়াল করো এখানেও একই কথা, যে 2 নম্বরটা ভুল, তার মানে 1 এবং 3 নিশ্চিত সঠিক। এই 1 3 দাগায় দিয়ে আসবা, পরীক্ষার হলে সময় যত বাঁচানো যায়। আনসার হবে কি 1 3, আনসার হবে 1 3। আর বাকিটা আমি পড়লামই না, তোমরা একটু দেখে নিও। দেখো মোমবাতির গলনে তাপ ও আলো উৎপন্ন হয়। দেখো গলনে গললেই কিন্তু তাপ ও আলো উৎপন্ন হয় না, বরং মোমবাতিটা গলার পর বাষ্পে পরিণত হওয়ার পর অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া ঘটলে তাপ এবং আলো উৎপন্ন হয়। তার মানে আনসার কি সঠিক নয়, 1 নম্বরটা সঠিক নয়। তাহলে কণাসমূহের আন্তঃআণবিক শক্তি কমে কমে যায়। হ্যাঁ, কঠিন থেকে যেহেতু তরল এবং গ্যাসে পরিণত হয়, তরলে পরিণত হয় গলনে, তাহলে কি হবে আন্তঃআণবিক শক্তি কমে যাবে স্বাভাবিকভাবেই। গ্রিন হাউস গ্যাস তৈরি করে না, গলনের ফলে কিন্তু গ্রিন হাউস গ্যাস তৈরি হয় না। এখানে কার্বন ডাইঅক্সাইডকে বোঝাচ্ছে, কিন্তু গলনের কারণে হয় না, দহনের কারণে হয়ে থাকে। তাহলে আনসার হবে কি শুধু 2, আনসার শুধু 2 খ। এখানে একটা তাপীয় বক্ররেখা দিছে, খেয়াল করো, উদ্দীপকের পদার্থটির 117 গ্রামে পরমাণুর সংখ্যা কত। দেখো এটা রাজশাহী বোর্ড 19-এ আসছে, রাজশাহী বোর্ড 19, তার মানে এটা আগের এডিশনের বই থেকে, হয়তো আগের এডিশনের বইয়ে এই পদার্থটি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দেওয়া ছিল। এই পদার্থটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। অবশ্য আমাদের বইয়ে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দেওয়া নাই, কিন্তু যেহেতু আসছে আমরা শিখে নিই যে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হচ্ছে কত। গলনাঙ্ক হচ্ছে 801 এবং স্ফুটনাঙ্ক কত 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে কি পদার্থটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পদার্থটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত আমরা জানি। আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি, আণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তাহলে সেটিকে আমরা 1 মোল পাবো। এবং 1 মোলের পরিমাণে কি আমরা আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত, সোডিয়াম হচ্ছে 23 এবং হচ্ছে কত 35.5, তার মানে কত হচ্ছে 58.5। তাহলে 58.5 গ্রামে সোডিয়াম ক্লোরাইডের সংখ্যা থাকে কতটি, 6.03023 ইন্টু, আচ্ছা 6.02 ইন্টু 10⁻23টি। ঠিক আছে, এখন খেয়াল করো, বলছে 117 গ্রাম, তাহলে 1 গ্রামে এতটি থাকে, 1 গ্রামে এতটি 17 গ্রাম, 117 গ্রাম, 117 117তে দেখো 2 মোল হইতেছে, 117 কিন্তু 2 মোল হইতেছে, 58.5 ইন্টু 2, তাহলে দেখো, তাহলে 2 এই সংখ্যাটার সাথে যদি 2 গুণ দিই, তাহলে কিন্তু আমরা বেঁচে দিছি 1 মোলের ভিতরে এত পরিমাণ থাকে, তাহলে 2 মোলের ভিতরে কত থাকবে, এত আর দ্বিগুণ, তো 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 2। দেখো আনসার কত, আনসার এখানে খেয়াল করো, এত গ্রামে পরমাণুর সংখ্যা কত। ঠিক আছে, ওয়েট করো, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 2। এখানে খেয়াল করো, এখানে আনসার হচ্ছে কি, আনসার হচ্ছে
এখানে খেয়াল করো, এখানে এখানে আনসার হবে এই যে 1.8, এটা 1.2 ইন্টু 0.46, এই যে এখানে 1 এখানে দেখো একটা সংখ্যা, এখানে 10^24 আসছে, এখানে বৈজ্ঞানিকভাবে কত 1.2046 ইন্টু 10^24 আসছে। এখন এখানে ঘরটা যদি এই দশমিক যদি এক ঘর ডানে নিয়ে যায়, তাহলে এখান থেকে একটা শূন্য কি একটা সংখ্যা কি কমে যাবে, তাহলে এখানে 3 হয়ে যাবে, 23 হয়ে যাবে। তাহলে আনসার কি হবে 1.2046 ইন্টু কত 10^23, আনসার হবে গ। আনসার গ 12.046 ইন্টু 10^23টি, তাহলে আনসার গ। এখানে তারপর খেয়াল করো যে উপরের চিত্র হতে বোঝা যায় কে অবস্থায় পদার্থের আন্তঃনির্ভর শক্তি এল অবস্থা থেকে বেশি। এখানে দেখো কে অবস্থা হচ্ছে কি কঠিন, যেহেতু এটা বাষ্পের শীতলীকরণ বক্ররেখা, তো কঠিন অবস্থায় আন্তঃনির্ভর শক্তি কি অনেক বেশি থাকে। ঠিক আছে, তাহলে এল অবস্থা, এল হচ্ছে লিকুইড প্লাস কঠিন অবস্থা হইতেছে, তার মানে এলটা যদি লিকুইড ধরি, এটা যদি কঠিন ধরি, তাহলে অবশ্যই এখানে আন্তঃনির্ভর শক্তি বেশি, তার মানে 1 নম্বরটা সঠিক। তারপর দেখো 2000°C তাপমাত্রায় পদার্থটি গ্যাসীয়। এখানে দেখো 2000°C হচ্ছে কি স্ফুটনাঙ্কের উপরে, তার মানে নিশ্চিত এই অবস্থায় কি পদার্থটি গ্যাসীয় অবস্থায় কি বিরাজ করে। তারপর সি বিন্দুতে পদার্থটি তরল, এখানে খেয়াল করো সি বিন্দু, তাহলে বি সি বিন্দুতে, হ্যাঁ বি সি বিন্দুতে সে কি সম্পূর্ণ গ্যাসীয় অবস্থা কি গ্যাসীয় পদার্থ তরলে রূপান্তরিত হয়েছে, গ্যাসীয় সোডিয়াম ক্লোরাইড সি বিন্দুতে সে কি সম্পূর্ণভাবে তরলে রূপান্তরিত হয়েছে, তার মানে আনসার কি 1, 2, 3 সঠিক। আনসার হবে কি 1, 2, 3। তারপর এখানে খেয়াল করো, এখানে একটা পদার্থ দেওয়া আছে, এটা তাপ প্রদান পূরণে ডাইরেক্ট সরাসরি কি গ্যাসে পরিণত হয়েছে, তার মানে ঊর্ধ্বপাতিত পদার্থ। তো উপরের চিত্রের নিচের কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, যেগুলা তাপ প্রয়োগে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেগুলাই কি ঊর্ধ্বপাতিত পদার্থ। তাহলে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে কি একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। তাছাড়াও আছে কর্পূর আছে, ন্যাপথালিন আছে, কঠিন কার্বন ডাইঅক্সাইড আছে, এগুলা কি ঊর্ধ্বপাতিত পদার্থ। তারপর নিচের চিত্র, উক্ত লেখটি নিচের কোন যৌগের তাপীয় বক্ররেখা? দেখো এখানে দেখো কঠিন অবস্থা থেকে কিন্তু এই অবস্থা ডাইরেক্ট সরাসরি কিসে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে। এইটা কিন্তু মনে রাখবা, এই ধরনের তাপীয় বক্ররেখা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে ঘটে থাকে। এখানে দেখো শুধু কিন্তু একটাই কিন্তু সরল রেখা পাইতেছি। মনে রাখবা যে পদার্থগুলো কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থায় থাকে সেগুলোর 2টা সরল রেখা পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু একটা সরল রেখা, তার মানে নিশ্চিত এটা কি কঠিন অবস্থা আছে এবং কি বাষ্প আছে, এর মাঝামাঝি যে তরল অবস্থাটা এটা কি নাই, তার মানে এটা ঊর্ধ্বপাতিত পদার্থের তাপীয় বক্ররেখা। ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে এটা হচ্ছে কঠিন অবস্থা, এবং এই অবস্থায় কঠিন থেকে